আপনারা দেখছেন স্টিং নিউজ। স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকের ইটকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো জলজ বাস্তুতন্ত্রের মেরুদণ্ড কুমির, কিছু অজানা কথা। এই ইটকের আলোচনায় আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষক অরূপ সরকার। তিনি প্রতিনিয়ত বিজ্ঞান চর্চা করেন। অরূপ বাবু, আপনাকে স্টিং নিউজে স্বাগত জানাচ্ছি। নমস্কার সমস্ত দর্শক শ্রোতা বন্ধুকে আমার নমস্কার, হালিম বাবুকে আমার নমস্কার। অরূপ বাবু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, জলজ বাস্তুতন্ত্রের মেরুদণ্ড কুমির, এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে বাস্তুতন্ত্র, এই বাস্তুতন্ত্র কি সেটা প্রথমে আমাদের একটু বুঝে নেওয়া দরকার। ঠিক। এই বাস্তুতন্ত্র বিষয়টা হচ্ছে এই পৃথিবীতে এই সমস্ত জীবকুল যে আমরা বেঁচে রয়েছি, যেটা চলছে বহু প্রাচীন কাল থেকে, অর্থাৎ পৃথিবীর জন্মের পর থেকে, যখন থেকে প্রাণের উদ্ভব হলো, তার আগে অবশ্য জড় বস্তু ছিল। এই যে আস্তে আস্তে প্রাণের উদ্ভব হলো, সেই প্রাণের উদ্ভব হওয়ার পর জড় বস্তুর সাথে প্রাণীকুলের বা জীবকুলের এই যে একটা আন্তঃসম্পর্ক, এই সম্পর্কটার উপর নির্ভর করেই আস্তে 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 জীবকুল বেড়ে উঠেছে। আচ্ছা। এই যে এখন আমরা যে অবস্থায় এসছি, এই অবস্থায় আসতে গিয়ে আমাদের অনেক পথ অতিক্রম করতে হয়েছে। সেই পথে এই জীব এবং জড়, এই দুজনা এবং জীবের মধ্যেও আবার একে অপরের উপর নির্ভরশীলতা, এইটা একটা মেশিনের মতো কাজ করে আর কি। এই যে একটা মেশিনের মতো সিস্টেম, এই সিস্টেমটা চলছে একে অপরের উপর নির্ভর করে। তার মধ্যে জীব রয়েছে, জড় রয়েছে, জীবাণু রয়েছে, যাদের আমরা অণুজীব বলি। এই যে এই সমস্ত কিছু মিলিয়ে একে অপরের উপর নির্ভর করে যে সিস্টেমটা এগিয়ে চলেছে বা যেটা চলছে, এবং যার উপরে নির্ভর করে আমরা এই জীবকুল বেঁচে রয়েছি, বা জড় বস্তুর মধ্যেও যে প্রতিনিয়ত ভাঙাচোরা যে চলছে, এই পুরো ব্যাপারটাই হচ্ছে ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমটা বা বাস্তুতন্ত্র আমরা বাংলায় বলি, এটা জল এবং স্থল এবং অন্তরিক্ষ, এদের মোটামুটি একটু আলাদা আলাদা ভাব আছে, আবার পুরোটা মিলিয়ে আবার কিছু কিছু ক্ষেত্রে একও আছে। তো এই যে বাস্তুতন্ত্র, এই বাস্তুতন্ত্রের মধ্যে কুমির, যেটা আমরা জানি, কুমির মূলত আমরা উভচর বলে জানি, অর্থাৎ জলেই মূলত থাকে, কিন্তু ডাঙায়ও সে বেঁচে থাকতে পারে। তো এই জলজ বাস্তুতন্ত্রে বিশেষ করে কুমির যেহেতু জলে বেশি থাকে, সেই জন্য আমরা জলের বাস্তুতন্ত্রের অঙ্গ হিসেবেই কুমিরকে আমরা ট্রিট করি বা ধরি। তো আচ্ছা। সেই কুমির হচ্ছে এই জলজ বাস্তুতন্ত্রের একটা কিস্টোন প্রজাতি বলা হয়। এই যে কুমির, এই কুমির যদি এই জলজ বাস্তুতন্ত্র থেকে কুমিরকে যদি সরিয়ে নেওয়া যায়, বা কুমির যদি কোনোভাবে বিলুপ্ত হয়ে যায়, তাহলে আচ্ছা। কিন্তু পুরো জলজ বাস্তুতন্ত্রটাই একটা বিপর্যয়ের মুখে পড়বে। সেই আচ্ছা। জন্য আমরা জলজ তন্ত্রে এই কুমিরকে একটা কিস্টোন প্রজাতি বলি। যেমন আচ্ছা। মানে আমার আমার জানতে ইচ্ছে করছে যে, আমি যেটা প্রশ্নটা করেছিলাম, যে হ্যাঁ, জলজ বাস্তুতন্ত্রের মেরুদণ্ড কুমির, এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অর্থাৎ কিভাবে জলজ বাস্তুতন্ত্রকে কুমির রক্ষা করে চলেছে? হ্যাঁ, সেগুলো আমরা এক এক করে আসবো আলোচনায়। হুম। যেহেতু আমরা মেরুদণ্ড বলছি, আমাদের এই যে পুরো শরীরের সমস্ত ভারটা, হুম। ভারটা কে বইছে? মেরুদণ্ড, হুম। তাই না? ঠিক। তাহলে এই জলজ বাস্তুতন্ত্রেও এই পুরো বাস্তুতন্ত্রটাকে টিকিয়ে রেখেছে মেরুদণ্ড। ওই যে কিস্টোন বলছিলাম, ঠিক। ওই কিস্টোন বা খিলানের আর্চের ওর যে স্টোনটা, মাঝের স্টোনটা, সেইটাও হচ্ছে ওই পুরো খিলান বা আর্চের ওয়েটটাকে সে ধরে রেখেছে। আচ্ছা। এরকম জলজ বাস্তুতন্ত্রেও কুমির কিন্তু বাস্তুতন্ত্রের পুরো বিষয়টাকে সে ধরে রেখেছে। সেটা কিভাবে? এবার মানে কিভাবে কিভাবে? হ্যাঁ, সেটাই হুম। সেটাই আমরা আসবো এক এক করে। প্রথমত হচ্ছে যে কুমির মূলত লবণাক্ত জল এবং মিষ্টি জল, দু রকম জলেই বাস করতে পারে।
আচ্ছা। ঠিক আছে। এখন এই যে লবণাক্ত জল, এখানেই আমরা ধরে নিই সমুদ্রে সামুদ্রিক কুমির যদি ধরি আমরা, তাহলে দেখা গেছে কিছু কিছু জায়গায় আছে যেখানে সমুদ্রে যে সমুদ্রের যে প্রাণীকুল আর কি, সেই প্রাণীকুলকে কিন্তু এই কুমিরের উপরে তোমার অনেকটাই নির্ভর করতে হয়। কিরকম কিরকম ভাবে আমি বলি যে এই যে কুমির কুমির বাস্তুতন্ত্রে আমরা তো কুমির হচ্ছে সর্বোচ্চ শিকারী, উপরের দিকের যে খাদক আর কি, যারা খাদক বা উৎপাদক আমরা এই হিসেবে বাস্তুতন্ত্রে ধরি। উৎপাদক হচ্ছে আমাদের উদ্ভিদ, আর খাদক হিসেবে পরপর পরপর উপরে উঠে যাবে। উদ্ভিদকে যারা খায় তৃণভোজী, তারপর তাদের যারা খায় মাংসাশী, এবং মাংসাশীদের আবার যারা খায় উপরের মাংসাশী। এই সর্বোচ্চ স্তরে হচ্ছে এই কুমির। এখন কুমির কিভাবে আমাদের বাস্তুতন্ত্রকে রক্ষা করে? প্রথমত হচ্ছে যে কুমির নোংরা খেতে পারে, অর্থাৎ মরা পচা এগুলো খেতে পারে, যেগুলো কিন্তু সব প্রাণী কিন্তু মরা পচা জিনিস খায় না। তাহলে মরা পচা জিনিস যে খেয়ে কুমির কি করে, আমাদের এই জলের পরিবেশটাকে সে কিন্তু পরিষ্কার করছে। অর্থাৎ যে দূষিত হওয়া এই মরা পচা এইগুলো থেকে, এই এই জিনিস থেকে যে জলটা যে দূষিত হয়ে যাবে বা জীবাণু দ্বারা যে জলটা খারাপ হয়ে যেতে পারে, সেইটা থেকে কিন্তু কুমির আমাদের মুক্ত করে। ঠিক আছে। এখন এই যে কুমির মূলত কি খায়? কুমির খায় হচ্ছে তোমার যে জলজ ছোট ছোট প্রাণী, সে প্রাণীদেরই মূলত খায়। ঠিক আছে। এখন এই যে ছোট ছোট প্রাণী, এদের মধ্যে সবচেয়ে দুর্বল যেগুলো বা রোগগ্রস্ত গুলো, সেগুলোকেই কুমির টার্গেট করে। ঠিক আছে। এবার কুমির রোগগ্রস্ত প্রাণীগুলোকে টার্গেট করে বা রোগগ্রস্ত জলজ প্রাণীগুলোকে খেয়ে কি করে, পরোক্ষে রোগটাকে কিন্তু কমিয়ে দিচ্ছে। কারণ একটা রোগগ্রস্ত, তুমি ধরো একটা রোগগ্রস্ত যদি প্রাণী যদি একটা এলাকায় থাকে, তাহলে সে আরো 5টা প্রাণীকে সে রোগগ্রস্ত করে তুলবে। কারণ আমরা জানি জীবাণুটা তার বংশ বিস্তার করবে, এক প্রাণীকে বাহক করে আর এক প্রাণীর মধ্যে ঢুকবে, তাই না? এবার কুমির যদি সেই রোগগ্রস্ত প্রাণী যে কিনা খানিকটা দুর্বল হয়ে গেছে, তাকে যদি কুমির খেয়ে ফেলে, এবং খেয়ে ফেলার ফলে কি হয়, সেই জীবাণুটা কুমিরের পেটে চলে যায়, এবং কুমিরের পেটে একটা মারাত্মক শক্তিশালী অ্যাসিড আছে। বিশেষ করে কুকুর বিড়াল বমি করলে মেঝেতে দেখবে একটা সাদা অ্যাসিডিক একটা দাগ হয়ে যায়। এটা হচ্ছে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য। এই কুমির করছে কি, এই জীবাণু যুক্ত অর্থাৎ এই রোগগ্রস্ত প্রাণীগুলোকে খেয়ে ওই জীবাণুগুলোকে জলজ পরিবেশ থেকে ধ্বংস করছে। সুতরাং কি হচ্ছে, পরবর্তীতে ওই যে রোগগ্রস্ত জীবাণু যুক্ত আর কি যে প্রাণীগুলো, তার মাধ্যমে তার আশেপাশের যে অন্যান্য কোনো প্রাণীকে সে মানে ছড়াতে পারছে না জীবাণুটা। এইভাবে কি করছে, সে পরোক্ষভাবে দেখা যাচ্ছে সে রোগটাকেই কিন্তু দমিয়ে দিচ্ছে। যেমন ধরো আমরা কি করি, এই যে মশার লার্ভা খাওয়ার জন্য আমরা অনেক সময় বলি না যে জলের মধ্যে তোমরা গাপ্পি মাছ, তারপরে এ মাছ ও মাছ ছাড়ো। তাহলে সে কি করছে, সে ওই মশার লার্ভাটাকে খেয়ে দিচ্ছে, তাহলে মশার বংশ বিস্তারটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই জীবাণুযুক্ত যে প্রাণীগুলো বা রোগগ্রস্ত প্রাণীগুলোকে, সেগুলোকে কুমির খেয়ে ফেলাতে কি হচ্ছে, সেই জীবাণুর আর বাড়বাড়ন্তটা হচ্ছে না জলজ পরিবেশে। তার ফলে কি হচ্ছে, যে জলজ পরিবেশটা কিন্তু জীবাণুর থেকে অনেকটাই মুক্ত হতে পারছে কুমিরের জন্য। অর্থাৎ যেই একটা কারোর মধ্যে জীবাণু তাকে আক্রমণ করছে, সে কি করছে, দুর্বল হয়ে যাচ্ছে সেই প্রাণীটা, সে তখন ভালো করে চলাফেরা করতে পারছে না। আর কুমিরের টার্গেট হচ্ছে সেগুলোই। এমনকি যদি মরেও যায়, মরে যাওয়ার পর পচে গেলে পরে তার উপর জীবাণু আরো বেশি করে বংশ বিস্তার করে, রোগগ্রস্ত জীবাণুগুলো। সেই পচে যাওয়া জীবকুল অর্থাৎ যে জলজ প্রাণী, তাদেরও কিন্তু কুমির খেয়ে ফেলে। কুমির হচ্ছে, বলা হয় কুমিরকে যে জলজ পরিবেশের ইঞ্জিনিয়ার বলা হয়। কিরকম কিরকম তোমাকে বলি, জলজ পরিবেশের ইঞ্জিনিয়ার বলতে, ধরো ইঞ্জিনিয়ার কি করে, বাড়ি ঘর তৈরি করে, তো অন্যের হয়ে বাড়ি ঘর তৈরি করে দেয়, সিভিল ইঞ্জিনিয়ার আর কি। তো এই কুমির কি করে, কুমির ডিম পাড়ার জন্য সে কি করে, সে এই নদীর ধার, তারপরে তোমার সমুদ্রের পাড়ে, এই সমস্ত জায়গায় সে কি করে, 10 ফুট 12 ফুট গর্ত করে। 10 ফুট 12 ফুট এই যে গর্ত করছে, এই গর্ত করার ফলে, গর্ত করে তার মধ্যে ডিম পাড়ে, ডিম পেড়ে তারপরে সে বাচ্চা ফোটায়।
এইবার এই যে গর্তগুলো, এই গর্তগুলো তো রয়ে গেল। হুম, এই গর্তগুলোর মধ্যে কি করে, যখন জোয়ার আসে বা অন্যান্য ভাবে জল বেড়ে গিয়ে গর্তগুলোর মধ্যে জল যায়, আচ্ছা, জল গিয়ে কি করে, এই যে কিছু প্রাণী আছে তারা কিন্তু ওই গর্তটা তখন তাদের আস্তানা হিসেবে তারা করে। তার মানে ওই তার প্রাণীগুলোর মানে বাড়িগুলো কে করে দিল? কুমির। বাড়িটা কুমির তো করে দিল না। ঠিক। তারা কি করছে, শুকনোর সময় কিন্তু ওই গর্তে কিন্তু জল থাকে, যেহেতু কুমির গর্ত করে দিয়েছে, সেই জন্য তার মধ্যে অনায়াসে তারা কিন্তু থাকে। যেমন আমরা পুকুরের পাড়ে অনেক সময় দেখি যে কুচো মাছ বা অন্যান্য কিছু কাঁকড়া, তারপরে শিং মাছ, অনেক সময় দেখবে শুকিয়ে যাওয়া পুকুরের ওই যে গর্তগুলোর মধ্যে শিং মাছ এগুলো কিন্তু শুকনোর সময় কিন্তু দেখবে দিব্যি বেঁচে রয়েছে, ঠিক। তাই না? ঠিক। সেখানে হয়তো কুমির নেই, কিন্তু কুমিরের মতো ওই রকমই কেউ একটা গর্ত করেছিল তার নিজের কাজে। সে সেই গর্তগুলো কিন্তু গর্তগুলোর মধ্যে গিয়ে কিন্তু সেই মাছ টাছ বা অন্যান্য কাঁকড়া টাকড়া বা কুচো মাছ এই ধরনের মাছগুলো কিন্তু তারা ওখানে তাদের মানে জীবন বাঁচিয়ে রাখছে। বুঝতে ব্যাং, পেরেছি। তাই না? সেই রকমই নদীর পাড়ে বা সমুদ্রের পাড়ে কুমির কিন্তু এইরকম তার নিজের ডিম ফোটানোর জন্যই সে কিন্তু যে গর্তগুলো করে, সে কিন্তু পরোক্ষে কিছু প্রাণীর কিন্তু সে আস্তানা করে দিচ্ছে। ঠিক। আর কোনো যুক্তি আছে নাকি আমি পরবর্তী প্রশ্নে চলে যাব? হ্যাঁ, আরো ধরো আছে কুমিরের, মানে সত্যি কথা বলতে কি, কুমির একটা আশ্চর্যজনক মানে প্রাণী বলা যায়। মানে সেই আসলে কুমিরকে নিয়ে আমার অনেক প্রশ্ন আছে, কিন্তু হ্যাঁ, যেহেতু আজকের সাবজেক্ট যে হ্যাঁ, আমরা যেটা রেখেছি যে জলজ বাস্তুতন্ত্রের মেরুদণ্ড কুমির, ফলে এইটার ব্যাখ্যাটা একটু বেশি করে চাইছি। তারপরে তো আরো অনেক ভালো ভালো প্রশ্ন আছে, সেগুলো আপনাকে আমি করব। হ্যাঁ, আমাদের যে নদী, হুম। এই নদীর কুমির কি করে, কুমির কিন্তু এই যে কুমিরের গাটা খুব তো রাফ হয়, তুমি খেয়াল করে দেখবে হুম। যে মানে বেশ উঁচু উঁচু, মানে লম্বা লম্বা, মানে ছুচলো ছুচলো সব, মানে হুম। গুটি গুটি টাইপের, মানে ঠিক। দূর থেকে দেখলেই একটা এবড়ো খেবড়ো একটা মনে ঠিক। হয় যেন একটা পাথুরে ব্যাপার আর কি, তাই না? একদম। তা এ কি করে এই যে নদীর যে বেজ দিয়ে আর কি, নদীর যে নিচ দিয়ে এ কিন্তু চলাফেরা করে। আচ্ছা। অর্থাৎ গভীর দিয়ে যখন সে চলাফেরা করে, তখন এর যে গায়ের যে ইয়েতে, মানে সেই ঘষা মাজা আর কি বলা যায়। আমরা যেমন ধরো হুম। একটা কড়াই বা ইয়েতে নোংরা হয়ে যায় যখন, হুম। তখন তো রাফ কিছু দিয়ে ঘষা মাজা করি। তো হুম। সেই রকম এই যে কুমিরগুলোর চলাচলের ফলে কিন্তু এই যে বিভিন্ন নদীতে কি হুম। করে, অনেক সময় পলি জমে যায়। তাই পলি জমে গিয়ে আস্তে আস্তে নদীর খাতগুলো উঁচু হয়ে যায়, মানে চড়া জমতে থাকে। এই কুমির যদি বেশি চলাচল করে, তাহলে কিন্তু পলি বেশি জমতে পারে না। ভেরি ঠিক আছে? ইন্টারেস্টিং। হ্যাঁ, তার ফলে কি হয়, নদীগুলোর কিন্তু কি বলবো, নাব্যতা আর কি বা বহমানতা এটা কিন্তু অনেক বেশি থাকে। আরেকটা যেটা দেখো, এই হ্যাঁ। আরেকটা মজার বিষয়, সুন্দরবনের যে ফরেস্টের মানে যারা কাজ করে আর কি, ফরেস্ট অফিসার যারা, তারা এই যে বনে তো আমাদের জঙ্গলে তো বাঘ থাকে সুন্দরবনে। তো এই বাঘ বা অন্যান্য কিছু কিছু প্রাণী রয়েছে, তাদের শিকার করে চোরা শিকারীরা। তা বলছে যে যদি এই সুন্দরবন এলাকার মানে এই নদীগুলোতে, সুন্দরবন এলাকায় প্রচুর নদী বা তার শাখা নদী এইসব রয়েছে, সেইগুলোতে যদি যথেষ্ট পরিমাণে কুমির থাকে, তাহলে কিন্তু এই যে চোরা শিকারীরা, এরা কিন্তু এই যে বাঘ বা এই যে এই ধরনের জিনিস এদেরকে শিকার করতে আসা, এইগুলো কিন্তু অনেক কমে যাবে। ভয় পাবে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ভয় পাবে, কুমিরের শিকারীরা ভয় ভয় পাবে। পাবে। হ্যাঁ, কুমিরের ভয় পাবে। অর্থাৎ হুম। তার মানে কি, কুমির কিন্তু পাহারা দিয়ে রাখছে, ঠিক। তাই না? পাহারাদার মানে হিসেবে কাজ হ্যাঁ, করছে। হ্যাঁ। জলজ প্রাণী, জলজ বাস্তুতন্ত্রে যেমন একটা তার ভূমিকা রয়েছে, আবার দেখো মানে আমাদের স্থলের বাস্তুতন্ত্রকেও কিন্তু সে পাহারা দিয়ে পরোক্ষে কিন্তু সে তার একটা ভূমিকা কিন্তু তাতেও রয়েছে, খুব তাই না? সুন্দর, খুব সুন্দর একটা পয়েন্ট বললেন। এইরকমই মোটামুটি। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি অরূপ বাবু। আমার প্রশ্নটা হলো অরূপ বাবু, সম্প্রতি গঙ্গা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে যে খবর শোনা যাচ্ছে, সেটিকে আপনি কিভাবে দেখছেন? এর পেছনে কি কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? অনেক সময় আমরা দেখছি যে জলঙ্গিতেও কুমির চলে আসছে।
কিন্তু কেন? কুমির যেমন ধরো এই 2023 সাল বোধহয় খুব সম্ভবত, 23 সালের তোমার এই জুন জুলাই এই বর্ষাকালে হুম এরকম সময় হঠাৎ কিন্তু আমরা শুনলাম কৃষ্ণনগরেই তোমার ঘূর্ণির ওই ঘাট থেকে কিন্তু কুমির ধরে নিয়ে গেল ফরেস্ট অফিসাররা এসে। হুম কারণ তার কিছুদিন আগেই ওই গঙ্গায় কুমির দেখা গিয়েছিল এবং সেটা পরবর্তীকালে এই আমাদের এই কৃষ্ণনগরের পাশে চরশম্ভুনগরের ওই এলাকা দিয়ে প্রচুর মানুষ তারা দেখেছে এবং আতঙ্কিত হয়ে পড়েছিল। না, এবং বিগত সময়ে আমাদের স্ট্রিট নিউজে বিভিন্ন সময়ে খবর হয়েছে যে হ্যাঁ, তোমরাও গঙ্গায় খবর কুমির করেছো। গঙ্গায় হ্যাঁ, কুমির দেখা গেছে, হ্যাঁ। এবং জলঙ্গিতে এই যে কুমির দেখা কৃষ্ণনগরে যে গেছে। ধরে নিয়ে গেছে সেটাও তোমরা দেখিয়েছো খবরে, হ্যাঁ, আমি দেখেছি। হ্যাঁ। তাহলে এই যে কৃষ্ণনগরে এই যে তাহলে এই যে গঙ্গায় বারবার কুমির দেখা যাচ্ছে, বা এই জলঙ্গির মতো নদীতেও কুমির চলে আসছে, এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কেন এই সব জায়গাতে কুমির দেখা যাচ্ছে এত বেশি এখন? বিষয়টা হচ্ছে যে কুমির তো মানে নোনা জল মিষ্টি জল দু রকম জলেই খুব ভালোভাবে মানে আচ্ছা। বাঁচতে পারে আর কি। হুম তার ন্যাচারাল হ্যাবিটেট বলা হয়। হুম এই আর মিষ্টি জল এবং নোনা জল দুটোই। হুম এবং বহুকাল আগে হুম আমাদের এই জলঙ্গি নদীতে হুম কিন্তু বা গঙ্গায় হুম। প্রচুর ঘড়িয়াল দেখা যেত, সেটা কিন্তু কুমিরেরই একটা প্রজাতি। আচ্ছা। ঘড়িয়াল ঘড়িয়ালরা মাছ খায় মূলত আর কি, মাছ বা ছোট ছোট যে জলজ জীবজন্তু সেগুলো খায়। মানে আচ্ছা। মানুষের খুব একটা ক্ষতি করার সেরকম মানে ঘড়িয়ালের অতটা ইয়ে ছিল না। মানে ঘড়িয়ালের মুখটা হুম। অনেকটা লম্বা হয়, কেকলে মাছের মতো অনেকটা লম্বা আহ, মাথা আর কি। হ্যাঁ। আচ্ছা। এবং আচ্ছা। এই যে ঘড়িয়ালের যে নামটা হয়েছে খুব অদ্ভুত ভাবে আর কি, মানে বলে নাকি যে এই যে মাথার নাকের কাছটা অনেকটা ঘটের মতো, ঘড়া বা ঘটের আচ্ছা। মতো। আচ্ছা। ঠিক আছে। এই জন্য এর নাম হয়েছে ঘড়িয়াল আর কি। ঠিক আচ্ছা। আছে। তো এই এই ঘড়িয়াল কিন্তু একসময় আমাদের এই জলঙ্গিতেও প্রচুর ছিল। ঠিক আছে। আমরা আমাদের ছোটবেলায় হয়তো শুনিনি, গল্প শুনেছি। হুম হুম। হ্যাঁ। এখানে ঘূর্ণিতে বিভিন্ন মানুষ ছিলেন যারা এখানে কুমির ছোট ছোট ঘড়িয়াল শিকার পর্যন্ত করেছেন আর কি। তো যাই আচ্ছা। হোক, তা এই আমাদের এই জলঙ্গি বা গঙ্গা এটা কিন্তু এই কুমিরের কিন্তু একটা মানে প্রাকৃতিক একটা বাসস্থান বলতে পারো। আচ্ছা। কিন্তু আস্তে আস্তে যে কোনো কারণেই এখান থেকে কুমির খুব মানে বিলুপ্তই হয়ে গেছে, মানে চলে গেছে। যেগুলো মূলত সামুদ্রিক মানে সমুদ্রের মোহনা, হুম সেখানেই আজকাল দেখা যায়। মানে একটা সময় তো এমন হয়েছিল আমাদের এই কুমির বা এই ধরনের প্রজাতি কিছু কিছু হুম বা কচ্ছপ এই ধরনের কিছু কিছু প্রজাতি হুম। তাদেরকে বিলুপ্ত প্রায় প্রজাতির একটা মানে তালিকায় তাদের স্থান দেওয়া হয়েছিল। ভারত সরকার 1975 সালে আমাদের এই বিলুপ্ত প্রায় প্রজাতির তাদেরকে আবার পুনরুদ্ধার করবার জন্য, তাদেরকে পুনরায় আবার তাদের বাস্তুতন্ত্রে ফেরত আনার জন্য। কারণ এটা তো পরিষ্কার যে এখন বড় বড় কুমির চলে আসছে, মানে মনে হচ্ছে যেটা মানে যারা গবেষণা করেন তারা যেটা একটা যেটা বলছেন, এক সময় তো কুমির তোমার বিলুপ্ত প্রায় প্রজাতির মধ্যে চলে গিয়েছিল, হুম হুম। যেটা এখন অনেকটাই ফিরে এসছে। যেটা 1975 সালে যার জন্য ভারত সরকারকে একটা কুমিরকে বিলুপ্ত প্রায় প্রজাতির অংশ হিসেবে তার পুনরুদ্ধারের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিতে হয়েছে উড়িষ্যায় এবং পশ্চিমবঙ্গের ভাগবতপুরে। সেখানে কুমিরের একটা প্রজননের একটা প্রকল্প সেখানে করা হয়েছে, যার যার ফলে কি হয়েছে, আস্তে আস্তে কুমিরের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আচ্ছা। এবং কুমিরের সংখ্যা বেড়ে যাওয়াতে তার ফলে কি হয়েছে, এবার কুমির স্বাভাবিকভাবেই মূলত সমুদ্র মোহনা যেটা আমাদের নদীর মোহনা যেটা আমাদের পশ্চিমবঙ্গের উপকূল, যেটা সেই উপকূলে কুমিরগুলোকে ছাড়া হয়েছে সেই তোমার প্রজনন কেন্দ্র থেকে। তো সেখানে ছেড়ে দেয়াতে কি হয়েছে, সেখানে হয়তো তাদের খাবারের কিছুটা অভাব হয়ে থাকতে পারে, বা আরেকটা বিষয় যেটা হয়ে থাকতে পারে যে জোয়ারের জল তো গঙ্গা নদীতে ঢোকে আচ্ছা। সমুদ্র থেকে। অনেক সময় দেখা যায় জোয়ারের জলের টানে টানে দু চারটে কুমির হয়তো গঙ্গার কিছু দূর অব্দি তারা চলে এসছে, কিন্তু ভাটির টানে আবার সেটা ফিরে না গিয়ে দুই একটা তার মধ্যে হয়তো ছিটকে দেখা যাচ্ছে যে খাবারের খোঁজে খোঁজে তারা হয়তো গঙ্গা নদী দিয়ে চলে এসছে। আর গঙ্গাতে তো আমরা জানি যে বিভিন্ন মানুষ বিভিন্ন নোংরা এটা ওটা মরা টরা এটা ওটা ফেলে, এবং সেটা ফেলার ফলে কি হয়, এই কুমিরের তো সেগুলো আবার খাবার, হুম। এবং সেই খাবারগুলো খোঁজেই হয়তো তারা এদিকে চলে আসছে। এটা একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতে পেরেছি। অরূপ বাবু, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন,
সুন্দরবনে কুমিরের সংখ্যা হঠাৎ করে বেড়ে যাওয়ার পেছনে কি কি পরিবেশগত বা প্রশাসনিক পদক্ষেপ কাজ করেছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, ওই একটু আগেই যেটা বলছিলাম আমি, হুম হুম যে সুন্দরবনের যে এলাকায় হুম যেখানে সমুদ্র এবং নদী যেগুলো সব এক জায়গায় মিশেছে, মোহনাগুলো, হুম এই সমস্ত এলাকায় কুমিরের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ওই যে যেটা বলছিলাম যে হুম ৭৫ সালে ভারত সরকার একটা প্রকল্প হাতে নেয় কুমিরদের আবার মানে পুনরায় যাতে বাস্তুতন্ত্রে আবার ফিরিয়ে আনা যায়। কারণ কুমির হচ্ছে, বিজ্ঞানীরা দেখেছেন, পরিবেশ বিজ্ঞানীরা, যে বাস্তুতন্ত্রের একটা কি স্টোন বলা যায় আর কি, কি হুম স্টোন প্রজাতি, অর্থাৎ হুম বাস্তুতন্ত্রের মেরুদণ্ড হিসেবে কুমিরকে হুম তারা চিহ্নিত করেছেন। অর্থাৎ এই কুমির যদি এই বাস্তুতন্ত্র থেকে বিলুপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু এই বাস্তুতন্ত্রটাই একটা মানে হুমকির মুখে পড়বে বা একটা বিপর্যয়ের মুখে পড়বে। সেই জন্য কুমিরকে আবার ফিরিয়ে আনার জন্য ভারত সরকার ১৯৭৫ সালে কি করলো, বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের এই ভারতীয় উপকূলে, যেটা উড়িষ্যা উপকূলে, তোমার ভিতরকনিকা, তারপরে শিমলিপাল, এই সমস্ত জায়গায় তারা দুটো প্রকল্প করলো। আমাদের সুন্দরবনে ৮০ দশকে, ১৯৮০ সালের পরে আর কি, সেখানে ভাগবতপুরেও একটা এই কুমির প্রজনন প্রকল্প করলো। সেখানে কি হয়, সেখানে হয় কি, কুমির গুলোকে প্রজননের সময় কি হয়, প্রজননের সময় কুমিরগুলোকে ওখানে আটকে রাখা হয়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা মোটামুটি ধরে নিয়ে গিয়ে সেখানে আটকে রেখে, সেইখানে কুমির তার একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সেখানে প্রজননের ডিমগুলো দেয়। ডিমগুলো দিয়ে সেই বাচ্চাগুলোকে সেখানে রক্ষণাবেক্ষণ করা হয়। কারণ প্রাকৃতিক পরিবেশে কুমির কিন্তু, সে তুমি প্রকৃতির এই যে উষ্ণায়নের জন্য, তো আমি পরে হয়তো বলবো তোমাকে হুম যে হুম উষ্ণায়নের জন্য কেন এই কুমির বা কচ্ছপ এরা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছিল বা হুম যাচ্ছেও এখনো, সেটা আমরা পরবর্তীতে হয়তো নিশ্চয়ই কোনো প্রশ্নে আলোচনা করব। তো এই যে প্রাকৃতিক পরিবেশে কুমিরের কিন্তু সমস্ত ডিমগুলো কিন্তু ফুটে বাচ্চা বেরোতে, মানে বাচ্চা হতে পারে না, এবং সেটা হলেও দেখা যাচ্ছে একই রকম হয়ে যায়। দেখা আচ্ছা যাচ্ছে সব স্ত্রী হয়ে গেল বা সব পুরুষ হয়ে গেল। হুম হ্যাঁ, তা এই যে হলে কি হবে, সব যদি স্ত্রী হয়, স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ডিমের নিষিক্ত ডিম পাওয়া যাবে না, তাই না? ঠিক কারণ আমরা তো জানি যে পুরুষ এবং স্ত্রী দুজনকেই দরকার একটা যে নতুন জীবন আনতে গেলে। তাহলে সেই ডিমগুলো নিষিক্ত না হলে তো এবার সেই ডিম থেকে বাচ্চা হবে না। এবার সবই যদি স্ত্রী কুমির হয় বা সবই যদি পুরুষ কুমির হয়, তাহলে ডিমই বা দেবে কে? তাহলে এই যে একটা অবস্থা তৈরি হবে, সেই অবস্থাটা সাধারণত দেখা যাচ্ছে যে বিভিন্ন পরিবেশ দূষণ বা উষ্ণায়নের ফলে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল বা এখনো হচ্ছে। এবার সেইটা থেকে বাঁচার জন্য কি করা হয়, এই কুমিরগুলোকেই কুমির প্রজনন এলাকার মধ্যে এনে বন্দি করে রাখা হয় প্রজননকালে। বুঝতে এবার পেরেছি সেই সময় কি করা হয়, এই ডিমগুলোকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে প্রায় 100% ডিমকে সেখান থেকে বাচ্চায় পরিণত করা হয়। এবং আরে যেটা কিন্তু ন্যাচারাল জায়গায় কিন্তু সেটা সম্ভব নয়। ন্যাচারাল জায়গায় মানে ধরো যা ডিম পারে তার 20% বাচ্চা বেরোয়, তার মধ্যে তার আগে বিভিন্ন শিকারী জীবজন্তু, পাখি, এটা ওটা, ঈগল, অমুক তমুক, এরা কি করে, এই কুমিরের ডিমগুলোকে খেয়ে নেয়। এবং গোসাপ, এরা কি করে, এই কুমিরের ডিম খায়। এবার আচ্ছা ডিমগুলো খেয়ে নিয়ে মাত্র 20% বাচ্চা হয়। আবার তার মধ্যে এই বাচ্চাগুলোকেও আবার এই শিকারী, ঈগল টিগল, এই ধরনের যারা পাখি বা এই ধরনের মাংসাশী প্রাণী স্থলভাগের, তারাও দেখা যাচ্ছে খেয়ে নিচ্ছে। জলভাগের যারা আরো ছোট ছোট যারা প্রাণী খায়, মানে বাচ্চাগুলো তো ছোট থাকে, সেগুলোকেও খেয়ে ফেলছে। এইভাবে করে তার 2% দেখা যাচ্ছে বড় হচ্ছে, যার ফলে কি হচ্ছে, একদম বাড়ছেই না সংখ্যায়। সেই জন্য এই কৃত্রিম ভাবে তাদেরকে প্রজনন করিয়ে 100% প্রজনন একটা মানে করার ব্যবস্থা করা যায়, যার জন্য কি হয়েছে, প্রচুর কুমিরের সংখ্যা কিন্তু আমাদের বেড়ে গেছে। এবং সেই কুমিরগুলোকে এনে আবার এই স্বাভাবিক বাস্তুতন্ত্রে, অর্থাৎ এই সমুদ্রে বা এই মোহনায়, সমুদ্রের মোহনাগুলোতে এনে ছেড়ে দেওয়া হয়, যার ফলেই কি হয়েছে, আমাদের এই সমুদ্র উপকূলে প্রচুর কুমিরের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। এবং বুঝতে তার পেরেছি কারণে হয়তো তারা বুঝতে খাবার পেরেছি খুঁজে আমাদের। বুঝতে পেরেছি অরূপ বাবু, আমার খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন আছে আপনার কাছে। মানে যে প্রশ্নটার জন্য আমি এতক্ষণ খুব মানে ধৈর্য ধরছিলাম,
কিন্তু প্রশ্নটা আমি হ্যাঁ। আপনাকে করছি, সেটা হচ্ছে হুম, একটি কুমির পুরুষ না স্ত্রী হবে সেটা কি তাপমাত্রার উপর নির্ভর করে? যদি করে অবশ্যই। তাহলে সেটা কিভাবে? হ্যাঁ, সেটা একদম মানে খুব ইন্টারেস্টিং, মানে হ্যাঁ, এটা আমাদের মানে প্রাণীকুলের মধ্যে একটা মানে খুব আশ্চর্যের বা ইন্টারেস্টিং একটা বিষয় হ্যাঁ, যে এই তাপমাত্রা নির্ভর লিঙ্গ নির্ধারণ। হ্যাঁ, ঠিক। বিজ্ঞানীরা দেখেছেন একমাত্র এই কুমির এবং কিছু সরীসৃপ, এই কুমির ধরনেরই কিছু সরীসৃপ, যেমন টিকটিকি, কিছু প্রজাতির টিকটিকি বা তক্ষক, যেগুলো মানে আমরা এই যে অনেক সময় আমরা খবরে দেখি না যে তক্ষক খুব দামি, হুম, লক্ষ 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 টাকা দাম, চোরা শিকারীরা তক্ষক নিয়ে যাচ্ছে, হ্যাঁ, বিদেশে। এই যে তক্ষক মানে গিরগিটি বা টিকটিকির একটা প্রজাতি, এই তক্ষক, তারপরে কচ্ছপ, এরা কিন্তু এই আহ, বিষয়টার মধ্যে পড়ে, আচ্ছা, যেখানে কিনা এই তোমার আহ, প্রকৃতির যে তাপমাত্রা, হুম, সেই তাপমাত্রার উপর নির্ভর করে হুম, তাদের লিঙ্গ নির্ধারণ। এখন আচ্ছা, দেখো বিষয়টা কি করে হয় আমি বলি। হুম, বিষয়টা হচ্ছে যে এই যে আমরা তো জানি যে যাদের ডিম হয়, যেমন ধরো এই যে পাখি টাখি এই এই ধরনের বা সরীসৃপদেরও ডিম হয়, হুম, মানে পাখি এবং সরীসৃপ আমাদের এই বিবর্তনের এই যে ধারা, এই যে হুম, কোটি কোটি বছর ধরে চলে এসছে, হুম, পরপর বিবর্তিত হতে হতে তো আমরা এই যে মানুষে এসে আজকে উপস্থিত হয়েছি। হুম, এইবার এর মধ্যে এই এই যে কুমির, এটা কিন্তু খুব মানে প্রায় বলা বলা যায় যে তোমার 25 কোটি বছর আগে এই আচ্ছা, কুমিরের উদ্ভব হয়। ঠিক আচ্ছা, আছে? এই আচ্ছা, 25 কোটি বছর আগে তারা কিন্তু স্থলভাগে ছিল। আচ্ছা, পরবর্তীকালে দেখা যাচ্ছে আস্তে 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 তারা কিন্তু জলভাগে নেমে আসে। আচ্ছা, এবার কিন্তু সেই জলভাগে নেমে এসে কিন্তু তারা তাদেরকে টিকিয়ে রেখেছে। আজকে তুমি চিন্তা করো, সাত সাত কোটি বছর আগে বা 7.5 কোটি বছর আগে ডাইনোসর, তারা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। এরকম অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। অথচ কুমির 25 কোটি বছর আগে তোমার এসছে পৃথিবীতে। অথচ আজকে পর্যন্ত সে কিন্তু বিলুপ্ত প্রায় হয়তো হয়েছে, এবং সরকারি উদ্যোগে বা মানুষের উদ্যোগে সে আবার তার পুনর মানে পূর্বের জায়গায় ফিরে আসছে। তাহলে এই যে এতদিন ধরে তার মানে এই যে বেঁচে থাকা, তার মধ্যে তার একটা আলাদা ক্ষমতা বা তার একটা আলাদা অভিযোজন তার মধ্যে আছে বলেই হুম, বা এসছে বলেই সে হুম, কিন্তু এতদিন ধরে সে নিজেকে টিকিয়ে রাখতে পেরেছে। হুম, তা এখন এই রকমই একটা বিষয়, যেটা কিনা এই যে তোমার আমি যেটা বলতে যাচ্ছিলাম, যে আমরা জানি যে এই যে পাখি, যেমন মুরগি, হাঁস বা এই ধরনের পাখি যে ডিম দেয়, ডিমগুলো আমরা দেখি যে বাজারে ডিম আসে বা আসে, এই ডিমগুলো যদি তুমি বাইরের পরিবেশে রাখো, ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, ডিমগুলো কিন্তু বাচ্চা হবে না, হবে হবে না। ঠিক, তাহলে এই যে আমরা যারা মোটামুটি এই বিষয়গুলো জানি, এই যে পাখি, এরা কি করে ডিম দেওয়ার পর তারা ডিমের তা দেয়, হুম, তাই না? হুম, তা দেয়া মানে কি তাপ, হুম, তাপ দেয়া, তাপ মানে হিট, তাই না? হুম, তাহলে হুম, এই যে হিট, এই হিটের কিন্তু এই ডিমগুলো ফোটানোর পেছনে এই হিটের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। আচ্ছা, সাধারণভাবে ডিমটা তুমি রেখে দাও, ডিম কিন্তু নষ্ট হয়ে যাবে। হুম, অথচ সেই একই ডিম যখন মা পাখি বা বাবা পাখি সে তাপ দিচ্ছে, সে মুরগি বলো, পায়রা বলো, হাঁস বলো, ময়ূর বলো, যেই বলো, এই ধরনের পাখি, তারা তা তা দিচ্ছে, তারপরে কিন্তু সেটাই বাচ্চা হচ্ছে, হুম, তাই না? ঠিক, তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই ডিমটাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় তার কিছুদিন তাকে রাখতে হয়। হুম, এই ডিমটাকে যদি একটা নির্দিষ্ট তাপমাত্রায়, এক একটা ডিমের আলাদা আলাদা তোমার তাপমাত্রা আছে, এক একটা প্রজাতির আলাদা আলাদা তাপমাত্রা আছে, সেই নির্দিষ্ট তাপমাত্রায় সে যদি একটা নির্দিষ্ট দিন পর্যন্ত তাকে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু সেই ডিম ফুটে বাচ্চা হয়। তাহলে এই যে মুরগি, হাঁস, এরা কি করে, তার এই যে বডির যে টেম্পারেচারটা বা বডির যে তাপমাত্রাটা, সেইটা দিয়ে সে ডিমের উপরে বসে থাকে। তার মানে ওই একটা নির্দিষ্ট তাপমাত্রা ডিমটা পেয়ে গেল, পেয়ে ঠিক, গিয়ে কিছুদিন পরে এবার তার থেকে বাচ্চা হয়। এবার আমরা এই পিরিয়ডটাকে বলি ইনকিউবেশন পিরিয়ড, আচ্ছা, তাই না? এবার এই যে এইটা কিন্তু মানুষও তৈরি করেছে, ইনকিউবেটর বলা হয়। এই যে মুরগি, যে পোল্ট্রি মুরগির যে বাচ্চাগুলো, এগুলো কিন্তু এখন মেশিনে হচ্ছে। হুম, ওখানেও দেখা যাচ্ছে তোমার একটা নির্দিষ্ট তাপমাত্রা, বাল্ব দিয়ে হোক বা কিছু দিয়ে হোক,
যে ডিমগুলো সাজিয়ে তার মধ্যে একটা নির্দিষ্ট তাপমাত্রা কিছুদিন রেখে দিচ্ছে, সেখানে কিন্তু আর মুরগি বা হাঁসের দরকার হচ্ছে না তা দেওয়ার জন্য। ওই তাপমাত্রা রেখে দিলে কিন্তু ডিমটা ফুটে বাচ্চা হয়ে তাহলে যাচ্ছে। এক্ষেত্রে তার মানে কুমিরের ক্ষেত্রে হ্যাঁ, সেটাই বলবো। এবার তাপমাত্রাটা একটা ফ্যাক্টর ডিম ফুটে বাচ্চা হতে। এবার কুমির বা এই ধরনের সরীসৃপের ক্ষেত্রে মূলত কি হয়, ওরা তা দিতে পারে না। ওরা আচ্ছা কি করে, ওরা প্রকৃতির তাপমাত্রার উপর নির্ভর করে। আচ্ছা ওরা কি করে, ওরা এই মূলত কুমির যেটা আমাদের আলোচনার বিষয় আজকে, হুম হুম কুমির কি করে, ওরা নদীর পাড়ে বা সমুদ্রের পাড়ে 10-12 ফুট গভীর হুম গর্ত করে। গর্ত করে ওরা কি করে, প্রায় এক একটা কুমির তোমার প্রায় 60, 70, 100 পর্যন্ত ডিম দেয়। আচ্ছা ঠিক আছে, ডিমটা দিয়ে তারা বালি চাপা দিয়ে রেখে দেয়। ঠিক আছে, এই যে গর্তের মধ্যেকার এই যে বালি চাপা দিয়ে একটা নির্দিষ্ট তাপমাত্রা, এই তাপমাত্রা একটা নির্দিষ্ট দিন প্রায় মানে 80 দিন 90 দিন মানে প্রায় 3 মাস। ঠিক আছে, এই এই তাপমাত্রায় যদি ডিমটা থাকে তখন কিন্তু এই ডিম থেকে আস্তে আস্তে বাচ্চা হয়। তাহলে তখন যখন বাচ্চাগুলি হয় সেই অত গভীরে বাচ্চা যখন ফোটে তখন কি তারা বালি ফুঁড়ে বেরিয়ে আসে? না, এই মা পাখি মা কুমির সে আচ্ছা কি করে, ওই ব্যাপারটা ততদিন অবধি সে কিন্তু ওইখানে টেক কেয়ার করে। আচ্ছা মানে সে কিন্তু ওই ডিম, কারণ ওই ডিমগুলো কিন্তু ওই যে বালি যতই বালি খুঁড়ে সে তার মধ্যে রাখুক, এই তোমার গোসাপ বা আর অন্যান্য যারা ডিম টিম খায় বা অন্যান্য যে কোনো সাপ বা অন্যান্য কিছু পাখি আছে, ঈগল আছে, তারা কি করে, ওই ডিমের খোঁজে খোঁজে সেখানে গিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে বের করে সব ডিম কিন্তু খেয়ে নেয়। আচ্ছা আমরা দেখেছি না যে এই যে গাছে পাখি বাসা টাসা হয় সেখানে সাপ গিয়ে উঠে ডিম খেয়ে নিচ্ছে, তাই না? ঠিক আমরা দেখেছি তো, এগুলো তো ঠিক ওর খাবার, ও তো খাবে, এটা ন্যাচারাল ব্যাপার। এবার সেটা করে, এবার সেটা করতে গেলে তো কুমিরের তো আবার সেটা ওর তো হিতে বিপরীত হচ্ছে, ওর তো আবার সেটা ডিমগুলো ফুটছে না, তাই না? ঠিক এইবার হচ্ছে কি, সে কি করে ওইখানে পাহারা দেয়। এবার পাহারা দেওয়ার পরও প্রকৃতির যে তাপমাত্রা, এই তাপমাত্রা তো সবসময় একরকম থাকে না, ঠিক তাই না? এবার আমাদের যেমন এই যে মুরগি যেমন ডিমে তা দেয়, তার বডি টেম্পারেচারটা একটা নির্দিষ্ট থাকে। ঠিক সেই নাই জন্য প্রায় 100% ডিম ফুটে বাচ্চা হয়, ঠিক তাই না? 99% প্রায় ডিম ফুটে বাচ্চা হয়। কিন্তু এটা যেহেতু প্রকৃতিতে থাকে, এখানে তাপমাত্রার হেরফের একটু ঘটেই থাকে কম বেশি। যার ফলে কি হয়, এই ডিমটা কিন্তু 100% ফোটে না। তার সাথে তো এই তো বিভিন্ন তোমার ডিম যারা খায় সেই সমস্ত প্রাণী, পাখি টাকি, শিকারী পাখি প্রাণী এরা রয়েছে, তারা ডিমটা খেয়ে নষ্ট করে ফেলে। এইবার বিষয়টা হচ্ছে যে এই যে সরীসৃপগুলোর একটা বিশেষ বিষয় হচ্ছে এই যে তাপমাত্রা, এই তাপমাত্রার উপর নির্ভর করে কিন্তু আবার এদের লিঙ্গটা ভেদ হয়। অর্থাৎ কোন লিঙ্গের কুমির হবে, স্ত্রী লিঙ্গ না পুংলিঙ্গ, সেটা কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করে সেটা হয়। বুঝতে ঠিক আছে, পেরেছি প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন যে আলোচনা এই ইটকে, তার বিষয় ছিল জলজ বাস্তুতন্ত্রের মেরুদণ্ড কুমির, কিছু অজানা কথা। এই ইটকের আলোচনায় আমার সঙ্গে এতক্ষণ ছিলেন বিশিষ্ট শিক্ষক অরূপ সরকার। প্রিয় দর্শক, পরবর্তী কোনো ইটকে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।